কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস। এই টপিকটা নিয়ে কথা বলবো। অলরেডি কিন্তু আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এই টপিকের ওপরে ভিডিও দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। আর আজকে আমরা দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস এই টপিকটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমরা তাহলে দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস, এই যে টি.এস. ইলিয়টের এই বিখ্যাত এসেটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের লিটারি ক্রিটিসিজম একটা কোর্স রয়েছে, সেই কোর্সে 4টা এসে আছে। 4টা এসের মধ্যে দ্য স্টাডি অফ পোয়েট্রি, দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, তারপরে হচ্ছে যে দ্য রাইজ অফ ইংলিশ, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। তো এই যে 4টা টেক্সট, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা এসে হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। আশা করি আপনারা এটা হচ্ছে যে আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ এই টপিক সম্পর্কে আপনাদের কোনো হচ্ছে যে সমস্যা হবে না, এটাই আশা করি। আপনাদের কনসেপশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দ্য স্টাডি অফ পোয়েট দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস, এটা লিখেছিল কে? এটা লিখেছিল টি.এস. ইলিয়ট। কে লিখেছিল? টি.এস. ইলিয়ট, থমাস স্টার্ন ইলিয়ট। আশা করি আপনারা এটা জানেন। এখন বিষয় হচ্ছে এই যে দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস, এটা মূলত টি.এস. ইলিয়ট কেন লিখেছিল এটা আমাদেরকে জানতে হবে। এটা মূলত লেখা হয়েছিল যে ম্যাটাফিজিক্যাল পোয়েটস যারা ছিল তাদেরকে ডিফেন্ড করার জন্য। অর্থাৎ একটা পর্যায়ে ম্যাটাফিজিক্যাল পোয়েটদেরকে কেউ অ্যাকসেপ্ট করতে পারতো না, তাদেরকে হচ্ছে যে তাদেরকে সমাজের চোখে ভালো দেখা হতো না। এই যে বিষয়গুলো অনেক সমালোচক যুগের পর যুগ ধরে কিন্তু তাদেরকে সমালোচনা করে গেছে। বাট টি.এস. ইলিয়ট যখন তাদেরকে ডিফেন্স করেছে এবং তাদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলো সবার সামনে যখন তুলে ধরেছে, যে একটা ইউনিক স্টাইলে তারা কবিতা লিখেছে, এরপরে টি.এস. ইলিয়টের ডিফেন্সের পরে আজ পর্যন্ত কেউ কিন্তু মেটাফিজিক্যাল পোয়েটসদেরকে কোনোভাবে সমালোচনা করতে পারেনি। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের আজকে আমরা যেটা দেখছি যে আসলে আমরা আজকে সুন্দরভাবে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই টেক্সটটা আলোচনা করব। তো থমাস স্টার্ন ইলিয়ট, যাকে আমরা সংক্ষেপে টি.এস. ইলিয়ট নামে জানি। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা কিছু কি কনসেপ্ট দেখে নিই। আসলে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এটা সম্পর্কে আমাদের কিছু জানতে হবে, একটু আইডিয়া নিতে হবে। আচ্ছা, এখানে দেখেন এটা লিখেছিল কে? থমাস স্টার্ন ইলিয়ট। দ্য টাইটেল অফ দ্য অথর, অর্থাৎ থমাস ইলিয়ট সে মূলত থমাস স্টার্ন ইলিয়ট, টি.এস. ইলিয়ট সে মূলত আমেরিকান ইংলিশ পোয়েট ছিল, একজন প্লে রাইট ছিল এবং লিটারি ক্রিটিক ছিল। আচ্ছা, এটা পাবলিশ করা হয়েছিল 1921 সালে এবং এটার অরিজিনাল যে টাইটেল ছিল সেটা হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। এটা জেনার আমরা যদি দেখি, সো এটা হচ্ছে লিটারি ক্রিটিসিজম অর এসে। সো লিটারি ক্রিটিসিজম কি? সাহিত্যিক সমালোচনা। মূলত রেকটিফিকেশনের উদ্দেশ্যে যখন কোনো কিছু লেখা হয়, এই যে সমালোচনার ভালো দিক খারাপ দিক দুইটা দিকই কিন্তু থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে সাবজেক্ট ম্যাটার কী ছিল, সাবজেক্ট ম্যাটার ছিল মূলত যা ম্যাটাফিজিক্যাল পোয়েটদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল, অর্থাৎ অনেক সমালোচক তারা যে ম্যাটাফিজিক্যাল পোয়েটদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করেছিল, সেই সমালোচনা থেকে তাদেরকে ডিফেন্স করেছিল, ম্যাটাফিজিক্যাল পোয়েটদেরকে ডিফেন্স করেছিল। এই হচ্ছে বিষয়। আমরা দেখি যে অনেক সমালোচক যারা মূলত ম্যাটাফিজিক্যাল পোয়েটদের বিরুদ্ধে যে কয়েকটা অভিযোগ নিয়ে এসেছিল, সবগুলো অভিযোগের কিন্তু উত্তর দিয়েছে তার এই টেক্সটে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে মাস্ট ফোকাস, অবশ্যই যেটা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে চলেন আমরা পরবর্তীতে একটু চলে আসি। ব্যাকগ্রাউন্ড যদি দেখি যে কেন এই এসেটা লেখা হলো, এটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, আগেই বলছি এখানে হচ্ছে যে টি.এস. ইলিয়ট যেটা করেছে, ম্যাটাফিজিক্যাল কবিদেরকে ডিফেন্স করেছে এবং ম্যাটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সকল অভিযোগের কিন্তু উত্তর এখানে এসে দিয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখি যে স্যার হারবার্ট জন গিয়ারসন, অর্থাৎ স্যার গিয়ারসন একটা এসে লিখেছিল, অর্থাৎ সে একটা বই লিখেছিল। সেই বইটার নাম হচ্ছে মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েম অফ দ্য 17th সেঞ্চুরি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটাফিজিক্যাল লিরিক অ্যান্ড পোয়েমস অফ দ্য 17th সেঞ্চুরি, অর্থাৎ এই নামে সে মূলত একটা কি লিখেছিল? বই লিখেছিল। এবং এই বইতে সে ম্যাটাফিজিক্যাল কবিদেরকে একদম ধুয়ে দিয়েছিল, এক কথায় অনেক সমালোচনা কিন্তু করেছিল। এবং টি.এস. ইলিয়ট যখন দেখলো যে এই বইটাতে এই ম্যাটাফিজিক্যাল কবিদেরকে এইভাবে সমালোচনা করা হয়েছে, তারপরে সে সিদ্ধান্ত নিল যে এই বইয়ের একটা রিভিউ লিখবে। সো রিভিউ হিসেবে তিনি দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটা কিন্তু লিখেছিল। ওকে,
এবং এর পরবর্তী সময়ে দেখি যে এখানে হচ্ছে যে টিএস ইলিয়টের পূর্বে অনেকেই হচ্ছে মেটাফিজিক্যাল কবিদেরকে অপছন্দ করেছিল, অনেক সমালোচক তাদেরকে সমালোচনা করেছিল। স্পেশালি আমরা যদি দেখি সেটা হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন সে কিন্তু মেটাফিজিক্যাল কবিদেরকে খুবই সমালোচনা করেছিল এবং মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে সে 4টা অভিযোগ এনেছিল। কয়টা অভিযোগ এনেছিল? 4টা। এই অভিযোগ 4টা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে স্যামুয়েল জনসন যে 4টা অভিযোগ এনেছিল সেই অভিযোগগুলো কি কি আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে অবজেকশন অফ ডক্টর স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসনের 4টা অবজেকশন ছিল। কাদের বিরুদ্ধে? মেটাফিজিক্যাল পোয়েটদের বিরুদ্ধে। মেটাফিজিক্যাল কবিদেরকে সে যেটা বলেছিল, দ্য ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে মেটাফিজিক্যাল পোয়েট্রি হ্যাজ লং ডান ডিউটি অ্যাজ এ টার্ম অফ অ্যাবিউজ, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো এগুলোর হচ্ছে যে টার্ম অফ অ্যাবিউজ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ স্যামুয়েল জনসন যেটা দাবি করেছে যে মেটাফিজিক্যাল কবিতাগুলো মূলত হচ্ছে যে অ্যাবিউজ, টার্ম অফ অ্যাবিউজ, ঠিক আছে, এটা বলে সে কিন্তু অভিযোগ তুলেছিল। তারপরে দ্বিতীয় নম্বর অভিযোগ ছিল দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়া আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার, অর্থাৎ অসংখ্য যে অনেকগুলো আইডিয়াকে তারা জোরপূর্বকভাবে একত্রিত করেছিল, এটা হচ্ছে তার প্রধান অভিযোগ ছিল। দ্য লাইফ অফ কাউলিতে কিন্তু এটা মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে কিন্তু সে কী করেছিল? অভিযোগটা তুলেছিল। দ্য মোস্ট হেটেরোজিনিয়াস আইডিয়াস আর ইয়কড বাই ভায়োলেন্স টুগেদার, অনেকগুলো অগোছালো আইডিয়াকে মেটাফিজিক্যাল কবিরা কি করেছে? একত্রিত করেছে, এই অভিযোগটা কিন্তু তুলেছিল। 3 নম্বর অভিযোগটা যেটা ছিল যে ইনভেন্টিভ ইউজ অফ কনসিট, অর্থাৎ তারা নিজেদের তৈরিকৃত, অর্থাৎ এই মেটাফিজিক্যাল কবিরা তাদের নিজেদের তৈরিকৃত যে কনসিট রয়েছে, কনসিট বলতে কি যে দূরবর্তী দুইটা জিনিসের মধ্যে কম্প্যারিজন, ঠিক না? তো এই কনসিটগুলো তারা নিজেরাই তৈরি করেছিল এবং এই কনসিট তাদের হচ্ছে যে কবিতার মধ্যে তারা ব্যবহার করেছিল। আচ্ছা, পরের যে অবজেকশনটা সেটা হচ্ছে লুজ স্ট্রাকচার অফ পোয়েট্রি, কবিতার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা আসলে গঠনমূলক ছিল না। এই 4টা অভিযোগ ডক্টর স্যামুয়েল জনসন কিন্তু করেছিল। কাদের বিরুদ্ধে? মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে, মেটাফিজিক্যাল কবিতার বিরুদ্ধে। এবং এই অবজেকশনগুলোর উত্তর দেওয়ার জন্যই কি করেছিল? ডক্টর স্যামুয়েল জনসনের হচ্ছে অবজেকশনগুলোর উত্তর দেওয়ার জন্য দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই এসেটা টিএস ইলিয়ট লিখেছিল। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এখানে আইডিয়া ক্লিয়ার করলাম। এবার আমরা আসলে যে এই এসেটাতে টিএস ইলিয়ট দুইটা বিষয়কে খুবই জোরালোভাবে তুলে ধরেছে, সেটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এই দুইটা বিষয়কে আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে এই দুইটা বিষয় সম্পর্কে। তাহলে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং এটা কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি যদি আমরা দেখি যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি দ্বারা যেটা আসলে মূলত বোঝাচ্ছে সেটা হচ্ছে কম্বাইনিং থটস অর থিঙ্কিং অ্যান্ড ইমোশনাল ফিলিংস। অর্থাৎ আমরা যদি এখানে স্পষ্টভাবে দেখি যে থটস বলতে চিন্তাভাবনা বা হচ্ছে থিঙ্কিংটাকে কি করেছে? ইমোশন অর ফিলিংসের সাথে একত্রিত করা হয়েছে, কম্বাইন করা হয়েছে। এটাই মূলত হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তাহলে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, একজন কবি কবিতা লেখার সময় তার যে থট আর তার যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটাকে ইমোশন আর ফিলিংসের সাথে একত্রিত করে তারা কবিতা লিখেছে। এটা হচ্ছে এই যে মেটাফিজিক্যাল পোয়েটসরা, যেটাকে আমরা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বলে জানতে পারছি বা তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি। তাহলে আবারও বলছি যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি হচ্ছে সেইটা যেটা একজন কবি তার কবিতা লেখার সময় কি করছে? তার থট ও থিঙ্কিংটা, তার চিন্তা চেতনাটাকে তার ফিলিংসের সাথে, তার ইমোশনের সাথে একত্রিত করে সে কবিতার লাইনের মাধ্যমে প্রকাশ করতেছে। এটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, যেটাকে কি করেছিল? যেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রা কিন্তু করেছিল। এরপরে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেটা হচ্ছে সেপারেশন, আলাদা করা, থট অর থিঙ্কিংটাকে ইমোশন অর ফিলিংস থেকে আলাদা করা। ঠিক আছে, আমরা এখানে দুটো উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার হব। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি যদি আমরা একটা উদাহরণ দিই, যে এই উদাহরণটা যদি দেখি, ইফ এ পারসন লাভ সামওয়ান, অর্থাৎ একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে ভালোবাসে, হি অর শি ডাজ নট জাস্ট থিঙ্ক অর জাস্ট ফিলিং, অর্থাৎ সে কিন্তু তখন তাকে শুধু চিন্তা করবে না বা তার সম্পর্কে তার শুধু যে ফিল আসলো এমনটা না, রাদার বরং সে কী করবে? হি অর শি ডাজ বোথ অ্যাট ওয়ান্স, অর্থাৎ সে তার সম্পর্কে কিন্তু তার চিন্তা চেতনা এবং তার ফিলিংস, ইমোশন সব কিছুই কিন্তু একসাথে কাজ করবে। দ্যাট মিনস, আবার আমি বলি যে সাপোজ একজন লাভার এবং একজন বিলাভেড, ঠিক আছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে, তো তাদের ভালোবাসার মধ্যে কি এমনটা হবে যে কি করেছে?
যে শুধু তার সম্পর্কে চিন্তা করে, তার ফিলিংস তার সম্পর্কে কাজ করে না। এমন হবে আপনার লাভার সম্পর্কে, আপনার বিলাভেড সম্পর্কে আপনার কি শুধু থিঙ্কিং আসবে, এখানে কি আপনার ইমোশন কাজ করবে না? অবশ্যই কাজ করবে, আপনার ইমোশনটা কিন্তু কাজ করবে। এই হচ্ছে বিষয়। আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি আমরা যদি দেখি, যে সাপোজ আপনি একটা ম্যাথ সলভ করতে চাচ্ছেন, ম্যাথ সলভ করার ক্ষেত্রে সেখানে কি আপনার ফিলিংস কাজ করবে, বা সেখানে কি আপনার ইমোশন কাজ করবে? না, সেখানে আপনার চিন্তা চেতনা, থিঙ্কিংটা শুধু কাজ করবে। এই হচ্ছে যে ইমোশন এবং হচ্ছে যে থট, এই দুটাকে সেপারেট করাই এটাই হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে চলে আসি, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে দুটো টার্ম, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এবং ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এই দুটো টার্মকে টি.এস. ইলিয়ট কি করেছে, সুন্দরভাবে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এই কবিতার মধ্যে কিন্তু, সরি এই এসের মধ্যে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি মেটাফিজিক্যাল পোয়েট্রি অ্যান্ড ইটস ফিচার, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছিল, বিশেষ কিছু ফিচার্স রয়েছিল। আমরা যদি মেটাফিজিক্যাল কবিতাগুলো দেখি, মেটাফিজিক্যাল কবি কারা ছিল আমরা তো জানি, তাই না? অবশ্যই জানি। আবারও আমি বলছি যে মেটাফিজিক্যাল কবি যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে প্রধান কারা কারা ছিল, জন ডান, তারপরে হচ্ছে যে কাউলি, অ্যান্ড্রু মার্ভেল, তারপরে কি ক্লেভারল্যান্ড, জর্জ হারবার্ট, হেনরি ভ্যাগান, এরা হচ্ছে মূলত কে ছিল, মেটাফিজিক্যাল পোয়েটস, এরা হচ্ছে মেটাফিজিক্যাল কবি ছিল। তো তাদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর মধ্যে তারা থট অর থিঙ্কিং, এই থট এবং থিঙ্কিং এটাকে ইমোশন অ্যান্ড ফিলিংসের সাথে একত্রিত করে কিন্তু প্রকাশ করেছিল কবিতার মধ্যে। ঠিক আছে, তাদের কবিতার যে বিষয়বস্তু ছিল, তারা ভালোবাসাটাকে তুলে ধরেছে কবিতার মধ্যে, গডকে তুলে ধরেছে, ঈশ্বরকে, বিলিফকে তুলে ধরেছে। তাহলে তাদের কবিতার যে বিষয় ছিল সেগুলো হচ্ছে কি ছিল, আচ্ছা, লাভ, গড অ্যান্ড বিলিভ, এগুলো কিন্তু তারা তাদের কবিতাতে আলোচনা করেছে। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে কিন্তু মেটাফিজিক্যাল কবিরা সুন্দরভাবে তুলে ধরেছে। এই হচ্ছে বিষয়। এবং এইখানটাতে আমরা যদি আরও দেখি যে আরও যে ফিচার্সগুলো রয়েছে, আচ্ছা, তাহলে আমরা এখানে মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড ইটস ফিচার্স দেখতেছি যে আসলে মেটাফিজিক্যাল কবিরা কিভাবে তাদের কবিতাতে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে। তাহলে স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটাফিজিক্যাল কবিরা ভালোবাসাকে তার কবিতার প্রধান বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছে, গডকে, বিশ্বাসকে, এগুলোকে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। চলেন আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি, যে জন ডানের যে সুপিরিয়রিটি ওভার কাউলি, অর্থাৎ এখানে এই যে আমরা যদি দেখি যে স্যার স্যামুয়েল জনসন যে অবজেকশনটা তুলে ধরেছিল, অর্থাৎ জন ডানের উপরে, সে তার লাইফ অফ কাউলিতে যেটা বলেছিল যে আসলে জন ডানের চেয়ে কাউলি এ হচ্ছে যে বেটার ছিল, এটা কিন্তু তুলে ধরেছিল। কিন্তু আসলে আমরা এখানে দেখব যে সুপিরিয়রিটি ওভার কাউলি, কাউলির চেয়ে কি ছিল, যে ডান সে বেশি মূলত সুপিরিয়র ছিল। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখানটাতে আমরা আরও বেশ কিছু বিষয় দেখব। আচ্ছা, জন ডানস ম্যাটাফিজিক্যাল পোয়েটস আর ব্রিফ অ্যান্ড শার্প, অর্থাৎ জন ডানের যে আচ্ছা, জন ডানস মেটাফোর্স আর বিলিভস অ্যান্ড শার্প, অর্থাৎ তার যে ম্যাটাফোরগুলো সে ব্যবহার করেছিল তার কবিতাতে, সেগুলো খুবই খুবই ডিপ এবং শার্প ছিল। এবং তুলনামূলক হচ্ছে যে কাউলি যেগুলো ব্যবহার করেছিল সেগুলো একটু লং ছিল এবং খুব একটা বেশি শার্প ছিল না। এক কথা আমরা যদি দেখি যে হচ্ছে যে কাউলি এবং জন ডানের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে দেখব জন ডান কাউলির চেয়ে অনেক বেশি সুপিরিয়র ছিল। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমাদেরকে অবশ্যই মানে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট অ্যান্ড রিফ্লেকটিভ পোয়েট। ইন্টেলেকচুয়াল পোয়েট অ্যান্ড রিফ্লেকটিভ পোয়েট, ইন্টেলেকচুয়াল পোয়েট কারা ছিল এবং রিফ্লেকটিভ পোয়েট কারা ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এখানে দেখেন যে ইলিয়ট সেজ আর্লি পোয়েট ওয়ার ইন্টেলেকচুয়াল, অর্থাৎ ইন্টেলেকচুয়াল পোয়েট কারা ছিল, আর্লি পোয়েট, দ্যাট মিনস সেই কবিরা, মেটাফিজিক্যাল কবি যাদেরকে বলা হতো তারা মূলত ইন্টেলেকচুয়াল পোয়েট ছিল। তো এদেরকে ইন্টেলেকচুয়াল পোয়েট বলার পিছনে যে কারণ সেটা হচ্ছে তারা মূলত থট অর থিঙ্কিংটাকে ইমোশন অর ফিলিংসের সাথে একত্রিত করে প্রকাশ করেছে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি যে এই যে জন ডান কি করেছে, তার একটা কবিতাতে দুজন মানে
একজন লাভার এবং হচ্ছে যে তার বিলাভেডকে একটা কম্পাসের কি করেছে, দুইটা পায়ের সাথে, দুইটা কাঁটার সাথে কিন্তু তুলনা করেছে। অর্থাৎ এই যে এদের যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনটা যেখানে দেখানো হয়েছে যে থটস এবং ফিলিংস এই দুইটাকে তারা একসাথে প্রকাশ করেছে। অর্থাৎ তারা যেটা চিন্তা করে সেটাই তাদের ইমোশন বা সেটা তার ফিলিংসের মাধ্যমে কিন্তু তুলে ধরেছে। সো এই হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট। ওকে, ইন্টেলেকচুয়াল পোয়েটের কাজ কি, তারা থট এবং ফিলিংসটাকে কম্বাইন করেছে, একত্রিত করে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পোয়েট। এবং রিফ্লেকটিভ পোয়েট কারা? রিফ্লেকটিভ পোয়েট হচ্ছে সেই সকল কবি, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কবি যারা মূলত কি করেছে, থট এবং ইমোশনকে আলাদা করেছে, থট থেকে, থিঙ্কিং থেকে বা চিন্তা চেতনা থেকে ইমোশনটাকে, ফিলিংসটাকে সেপারেট করেছে। এরা মূলত হচ্ছে রিফ্লেকটিভ পোয়েট। তাহলে ইন্টেলেকচুয়াল পোয়েট এবং রিফ্লেকটিভ পোয়েট আমরা এখানে জানতে পারলাম। আচ্ছা, এরপরে চলেন যে আরও কিছু বিষয় রয়েছে, যেটা হচ্ছে সিমিলার বিটুইন এলিজাবেথান ড্রামাটিস্ট অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েটস। অর্থাৎ এখানে এলিজাবেথান যে নাট্যকাররা ছিল তাদের সাথে মেটাফিজিক্যাল কবিদের কিছু মিল ছিল। সেটা আমরা যদি এখানে দেখি যে আসলে এই যে আর্লি যে এলিজাবেথান ড্রামাটিস্ট ছিল তারা যেভাবে তাদের ড্রামাগুলোকে তুলে ধরেছিল, অর্থাৎ তাদের, আমরা এখানে একটু পড়ি যে ইলিয়ট ফাইন্ডস স্ট্রং লাইক দ্য বিটুইন ব্রথ, অর্থাৎ এলিজাবেথান ড্রামাটিস্ট ওয়ার ফুল অফ এনার্জি, যে জয়েন্ট আইডিয়াস উইথ দ্য রিয়েল ফিলিংস। অর্থাৎ তারাও কি করেছিল, তাদের যে আইডিয়াটা, সেই আইডিয়াটাকে তারা কিন্তু তাদের ফিলিংসের সাথে তুলে ধরেছিল। এবং এই কাজটাই কিন্তু মেটাফিজিক্যাল কবিরাও কিন্তু করেছিল। এই হচ্ছে বিষয়। এখানে মেইন অবজেকশন হচ্ছে যে তারা কোনো কবিই না, ঠিক আছে। মেটাফিজিক্যাল কবিরা যে কবি এটা বলে কিন্তু সমালোচকরা মেনে নেয়নি। বাট এখানে স্যামুয়েল জনসন এই অবজেকশনগুলো এনেছিল। বাট টিএস ইলিয়ট যেটা দেখিয়েছে যে এই মেটাফিজিক্যাল কবিরা শুধু কবি না, এদেরকে ফলো করে পরবর্তী প্রজন্মের কবিরাও কিন্তু কবিতা লিখেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরে আমরা চলে আসি যে কম্প্যারিজন মেটাফিজিক্যাল এবং মডার্ন পোয়েটদের মধ্যে যে একটা তুলনা বা কম্প্যারিজন, সেটা আমরা যদি এখানে একটু দেখতে পাই। সো যে সমালোচকরা কি বলেছে, মেটাফিজিক্যাল কবিরা আসলে কোনো ধরনের কবি না, তাদের কবিতা মধ্যে একদম গ্যাব্রেজ, তারা হচ্ছে যে মানে টার্ম অফ অ্যাবিউজ, ঠিক আছে, তারা অধিক কনসিডার ব্যবহার করেছে যেটা তারা নিজেরাই তৈরি করেছে। তারপরে আরও অনেক অবজেকশন কিন্তু তাদের বিরুদ্ধে চলে এসেছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই অবজেকশনগুলোর যে উত্তর দিতে গিয়ে টিএস ইলিয়ট যেটা করেছে, এই মেটাফিজিক্যাল কবিদেরকে মডার্ন কবিদের সাথে কম্পেয়ার করেছে। সো তাদের অবজেকশন হচ্ছে মেটাফিজিক্যাল কবিরা কোনো কবি না, তাদের কবি হওয়ার যোগ্যতা নাই। বাট মেটাফিজিক্যাল মডার্ন কবিদেরকে কিন্তু কবি বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে। সো টিএস ইলিয়ট এখানে যেটা দেখাচ্ছে, যদি মডার্ন কবিদেরকে কবি হিসেবে মানে স্বীকৃতি দেওয়া হয়, এই মডার্ন কবিরা যাদেরকে অনুসরণ করে কবিতা লিখলো তারা কেন কবি হতে পারবে না? এটা কিন্তু মানে কি আছে, লজিক আছে, তাই না? তো মডার্ন পোয়েটরা কি করেছে, মেটাফিজিক্যাল কবিদের কনসেপ্টটাকে হচ্ছে যে আইডিয়াকে নিয়ে তারা কিন্তু কবিতা লিখেছে। এই কারণে যে মডার্ন কবিদেরকে যদি কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে অবশ্যই মেটাফিজিক্যাল কবিদেরকেও কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানে দেখলাম যে তাদেরকে ডিফেন্স করার জন্য টিএস ইলিয়ট কম্পেয়ার করছে মডার্ন কবিদের সাথে মেটাফিজিক্যাল কবিদেরকে, এবং এই কম্পেয়ার করার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আসলে মেটাফিজিক্যাল কবিরা হচ্ছে আদি কবি, যাদেরকে অনুসরণ করে পরবর্তী প্রজন্মের কবিরা কবিতা লিখেছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে মেটাফিজিক্যাল স্কুল ইটস দ্য কম্প্যারিজন। সো মেটাফিজিক্যাল এই যে নামটা কিন্তু কে দিয়েছিল, অর্থাৎ এদেরকে কিন্তু হাস্যকর বা মেটাফিজিক্যাল পোয়েটস বা মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা কিন্তু মূলত সমালোচনার ছলে কিন্তু দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা কিন্তু এদেরকে এই মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল পোয়েটস নামেই কিন্তু তারপর থেকে চিনি, তাই না? এখন চলে আসতেছে যে স্যামুয়েল জনসন যে তাদেরকে মেটাফিজিক্যাল কবিদেরকে যেভাবে জাজ করেছিল, অর্থাৎ যে অভিযোগগুলো এনেছিল, সেই অভিযোগগুলো কিভাবে ডিফেন্স করলো টিএস ইলিয়ট, এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে এখানে আমরা এখন দেখব মূল বিষয় চলে আসি যে আসলে এই যে মেটাফিজিক্যাল কবিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে আনা হয়েছিল, সেই অভিযোগের উত্তর দেওয়ার জন্য টিএস ইলিয়ট দ্য মেটাফিজিক্যাল পোয়েটস এটা লিখেছিল। তাদের অভিযোগগুলো ছিল যে মেটাফিজিক্যাল পোয়েটরা কি করেছে, যে আসলে অনেকগুলো, অর্থাৎ তারা মূলত হচ্ছে যে টার্ম অফ অ্যাবিউজ, ঠিক না,
এবং হচ্ছে যে ম্যাটাফিজিক্যাল পোয়েট হ্যাজ লং ডান ডিউটি অ্যাজ এ টার্ম অফ অ্যাবিউজ, এটা তাদের একটা অভিযোগ ছিল। এবং হচ্ছে যে দ্য মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়া ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, এটা একটা অভিযোগ ছিল। তারপরে ইনভেন্টিভ ইউজ অফ কনসিট, এটা একটা ছিল। তারপরে লুজ পোয়েট্রি, আচ্ছা লুজ স্ট্রাকচার অফ পোয়েট্রি, এই অবজেকশনগুলোর উত্তর এখানে স্যামুয়েল জনসন দিচ্ছে। আচ্ছা আমরা প্রথমে চলে আসি যে প্রোটেক্টিং লজিক অফ টিএস ইলিয়ট। টিএস ইলিয়ট এদেরকে কিভাবে হচ্ছে যে ডিফেন্স করেছে। সো এখানে যদি আমরা দেখি যে আসলে টিএস ইলিয়ট তাদেরকে ম্যাটাফিজিক্যাল কবিদেরকে ডিফেন্স করেছে মূলত এই সকল অভিযোগের উত্তর দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে প্রতিটা অভিযোগের সে কিন্তু উত্তর দিয়েছে, শুধু উত্তরই দেয়নি, এমন সুন্দরভাবে উপস্থাপন করেছে তার পরবর্তী প্রজন্মে, অর্থাৎ মানে টিএস ইলিয়ট থেকে আজ পর্যন্ত যত লোক রয়েছে সবাই ম্যাটাফিজিক্যাল কবিদেরকে অ্যাকসেপ্ট করেছে, কেউ কিন্তু পরবর্তীতে আর তাদেরকে সমালোচনা করার সাহস পর্যন্ত দেখায়নি। এই হচ্ছে বিষয়। আমরা এবার দেখব যে এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ডিফাইন ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি, অর্থাৎ ম্যাটাফিজিক্যাল কবিদেরকে বা ম্যাটাফিজিক্যাল কবিতাকে বোঝা আসলে সকলের সাধ্য নয়। সবাই ম্যাটাফিজিক্যাল কবিতা কিন্তু বুঝতে পারবে না, ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি কিন্তু সবার বোঝার ক্ষমতা নাই। এখানে দেখেন একটা বাক্যের মধ্যে যে এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ডিফাইন ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি, ম্যাটাফিজিক্যাল পোয়েট্রিকে ডিফাইন করা আসলেই খুবই কঠিন, এটা সবার দ্বারা কিন্তু সম্ভব না, সবাই কিন্তু এই কনসেপ্টটাও বুঝতে পারবে না। এই হচ্ছে বিষয়। তো ইলিয়ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য ডিফেন্ডিং আর্গুমেন্ট, আচ্ছা এটাকে সর্বপ্রথমে মানে এইটার মাধ্যমে টিএস ইলিয়ট ডিফাইন করলো যে এই যে ম্যাটাফিজিক্যাল কবিদের যে কবিতাগুলো, এটা বোঝার সাধ্য কিন্তু সবার নাই, অর্থাৎ এই লেভেলের জ্ঞান কিন্তু সবার নাই। যাদের এই লেভেলের জ্ঞান নাই তারা কিন্তু এই ম্যাটাফিজিক্যাল কবিদেরকে অ্যাকসেপ্ট করবে না, এটা প্রথম বিষয় গেল। তারপরে হচ্ছে যে ইউজ অফ ফিগার অফ স্পিচ, অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা কনসিপ্টের ব্যবহার করেছে, অনেক কনসিপ্ট, ইনভেন্টিভ কনসিপ্ট, নিজেরাই কনসিপ্ট সৃষ্টি করেছে এবং নিজেরাই ব্যবহার করেছে। এটার যুক্তি হিসেবে টিএস ইলিয়ট যেটা দেখাচ্ছে যে আসলে সকল কবিরাই কিন্তু ফিগার অফ স্পিচের ব্যবহার করে, কনসিপ্টের ব্যবহার করে। ম্যাটাফিজিক্যাল কবিরা এমনটা না যে তারা নিজেরা বানিয়ে কনসিপ্ট ব্যবহার করেছে, এবং তাদের কনসিপ্টটাও কিন্তু ব্যবহার করা ঠিক আছে, কারণ সকল কবিরাই তো কনসিপ্ট ব্যবহার করে, এটা তো কোনো অন্য কোনো বিষয় না। যার কারণে ম্যাটাফিজিক্যাল কবিরা যে ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে এটা একটা কমন বিষয়, এটা কোনো হচ্ছে মূল বিষয় নয়। এই হচ্ছে বিষয়। এরপরে যে পয়েন্টটা আছে দ্য মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়া ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, এটা হচ্ছে মোস্ট বিষয়, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ডক্টর স্যামুয়েল জনসন কি করেছিল। স্যামুয়েল জনসন এইটা কিন্তু দ্য লাইফ অফ কাউলিতে এটাকে সমালোচনা করেছিল ম্যাটাফিজিক্যাল কবিদেরকে, এবং এইটার ডিফিনিশন হিসেবে, এটার ডিফেন্স হিসেবে টিএস ইলিয়ট যেটা করলো যে আসলে যে এই যে মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়াগুলোকে তারা যে একত্রে মানে জোরপূর্বকভাবে একত্রিত করেছে, এই বিষয়টা এমন না। এই বিষয়টা কিন্তু আমরা যদি দেখি পরবর্তী যে কবিরা আছে, সাহিত্যিকরা রয়েছে, তাদের সাহিত্যের মধ্যেও কিন্তু এইগুলো খুঁজে পাওয়া যায়। এবং এখানে যে টিএস ইলিয়ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে এই যে স্যামুয়েল জনসন কিন্তু নিজেও এই গুণে বা এই দোষে মানে হচ্ছে যে মানে তার মধ্যেও এই দোষটা রয়েছে। তার একটা কবিতার রেফারেন্স দিয়েছে দ্য ম্যাটাফিজিক্যাল পোয়েটস, এই এসেতে সে একটা কবিতার রেফারেন্স দিয়েছে, সেই কবিতা হচ্ছে দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশ। এই কবিতার কিন্তু এটা কবিতাকার ডক্টর স্যামুয়েল জনসনের এই কবিতাতে সে 4টা লাইন উল্লেখ করেছে, এবং 4টা লাইনের মধ্যে দেখিয়েছে যে ম্যাটাফিজিক্যাল কবিদের মতো ডক্টর স্যামুয়েল জনসন নিজেও কি করেছে, এই যে দ্য মোস্ট হেটেরোজেনিয়াস আইডিয়া ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার এটা করেছে। অর্থাৎ দেখেন যে নিজেই সমালোচনা করতেছে, অর্থাৎ স্যামুয়েল জনসন যে সমালোচনা করেছে ম্যাটাফিজিক্যাল কবিদেরকে, সেই দোষটা কিন্তু তার মধ্যেও আছে। সো এটা তো কোনো বিষয় না। স্যামুয়েল জনসন যদি একজন বিখ্যাত হচ্ছে কবি হতে পারে, তাহলে ম্যাটাফিজিক্যাল কবিরা কেন কবি হতে পারবে না? ঠিক আছে। এরপরে যে হচ্ছে যে আরও যে বিষয়গুলো ছিল, তাহলে আমরা তো সবগুলো বিষয় এখানে দেখতে পেলাম, এবং হচ্ছে যে লুজ পোয়েটিক স্ট্রাকচার অফ পোয়েট্রি, এটাকে সে ডিফেন্ড করেছে। আসলে তাদের যে কবিতার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু সবার থেকে আলাদা ছিল, কমন কোনো স্ট্রাকচার ছিল না, তারা ইউনিক একটা স্ট্রাকচারে কিন্তু কবিতা লিখেছে। সো আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পেলাম ম্যাটাফিজিক্যাল কবিদের, সেটা হচ্ছে যে আসলে মেটাফিজিক্যাল কবিরা তারা হচ্ছে যে একটা পর্যায়ে, একটা সময়ে তারা যে কবিতাগুলো লিখেছিল, সেই কবিতার জন্য যুগের পর যুগে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে সমালোচনা করা হয়েছে। ইভেন তারা যে কবি, এই কবি হিসেবে তাদের কিন্তু স্বীকৃতি প্রদান করা হয়নি। কিন্তু টিএস ইলিয়ট দেখলো যে এরা আসলেই, এদের মধ্যে খুবই ইউনিক একটা আইডিয়া ছিল, এবং তারা যে আইডিয়াটা নিয়ে কবিতাগুলো লিখতো সেটা সবার থেকে আলাদা ছিল।
ঠিক আছে, তাদের মধ্যে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি ছিল, দ্যাট মিনস তারা থট এবং ফিলিংসকে একত্রিত করে কবিতার মাধ্যমে তুলে ধরেছে, যেটা পাঠকদের খুবই খুবই মন কেড়েছে। সো এই বিষয়গুলো লক্ষ্য করার পরে সে মূলত মেটাফিজিক্যাল কবিদেরকে ডিফেন্ড করেছে, এবং এই ডিফেন্সের পরে পরবর্তী প্রজন্মের কোনো সাহিত্যিক, কোনো সমালোচক আজ পর্যন্ত কিন্তু মেটাফিজিক্যাল কবিদেরকে আর সমালোচনা করতে পারেনি, ইভেন আজ পর্যন্তও কিন্তু পারেনি। তার থেকে মেটাফিজিক্যাল কবিরা কি হয়েছে, জিরো থেকে হিরো হয়েছে। এক কথায় আমরা যেটা বলতে পারি যে টি.এস. এলিয়ট মেটাফিজিক্যাল কবিদেরকে জিরো থেকে হিরো বানালো, এই হচ্ছে বিষয়। সো আমাদের এটা একটু মানে হচ্ছে যে আজকের যে আলোচনাটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন আরও কোশ্চিন অ্যানালাইসিসে যাব তখন আরও ডিটেলসে, আরও সুন্দরভাবে এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবো, এই হচ্ছে বিষয়। আমাদের প্রতিটি টেক্সটের ওপরে ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে। দ্য স্টাডি অফ পোয়েট্রির ওপরে সুন্দর ভিডিও রয়েছে, ইনশাআল্লাহ একবার দেখার পরে আপনাদের পুরো কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে আরও যে টেক্সটগুলো রয়েছে সেগুলোর ওপরে আপনারা ভিডিও পাবেন। ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।